তিলজলায় গুলিতে গ্রেফতার মূল অভিযুক্ত মোহাম্মদ সালমান সহ ধৃত দুই। আপনাদের মনে থাকবে মুদিখানার দোকানে বচসার জেরে গত সোমবার রাতে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরপর গুলি করা হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ। তিলজলায় গুলিতে গ্রেফতার মূল অভিযুক্ত মোহাম্মদ সালমান সহ ধৃত দুই। মুদিখানার দোকানে বচসার জের এবং গত সোমবার রাতেই ঘটনা ঘটে। যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরপর গুলি করা হয়। দুপায়ে তিনটে গুলি নিয়ে এসএসকেএমে ভর্তি রয়েছে যুবক। গ্রেফতার হয়েছে অভিযুক্ত মোহাম্মদ সালমান আর মোহাম্মদ আনোয়ার। অমিত রয়েছে আমার সঙ্গে, আরো জানবে। অমিত, এই দুজন কারা? এরা কেন খুন করেছিল? খুনের কি মোটিভ আর কি জানা যাচ্ছে? কোথা থেকে গ্রেফতার হলো? দেখো, এই সোমবার সন্ধ্যাবেলার প্রথমে গন্ডগোল এবং পরবর্তীকালে এই গন্ডগোলের সূত্রপাত ধরেই মাঝরাতে গুলি চালার ঘটনা ঘটে। মোহাম্মদ রিয়াজ নামে একজন গুলিবিদ্ধ হয় এবং এসএসকেএমে চিকিৎসাধীন। এবং এই ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই গতকাল রাত্রি 2:40 নাগাদ 2 নম্বর রেলগেটের কাছ থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে প্রাইম অ্যাকিউজ বা মূল অভিযুক্ত সালমান ওরফে মোহাম্মদ আফসার এবং তার বাবা মোহাম্মদ আনোয়ার। বাবা ছেলে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার পর থেকে তারা বিভিন্ন জায়গাতে পালিয়ে বেরোচ্ছিলেন এবং গতকাল সন্ধ্যের পর থেকেই পুলিশের তরফে বিভিন্ন জায়গাতে তাদের তরফে তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে। ধন্যবাদ অমিত। ভোট ঘোষণার দিনই কেন্দ্রীয় পর্যবেক্ষক। প্রতি বিধানসভা কেন্দ্রে নজরদারিতে পর্যবেক্ষক। মনোনয়ন প্রক্রিয়ায় কেন্দ্রীয় পর্যবেক্ষকের কড়া নজর। কথা বলবো, মৈত্রী রয়েছে সঙ্গে। মৈত্রী, আগে মনোনয়নের শেষ দিন আসতেন পর্যবেক্ষকরা, এবার একেবারে ভোট ঘোষণার দিনই আসছেন, কি হবে? দেখো, সেরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে, এবং তাদের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এবার এই কেন্দ্রীয় পর্যবেক্ষক, যাদের ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে, 1400 বেশি কেন্দ্রীয় পর্যবেক্ষক এবার নিয়োগ করছে জাতীয় নির্বাচন কমিশন এবং আইপিএস, আইআরএস, আইএএস এই কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হবে। 5 রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষকদেরকে পাঠানো হবে যেদিন নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেদিনই। অর্থাৎ মনোনয়নের যে প্রক্রিয়া সেটাও কিন্তু এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা রয়েছেন তাদের নজরদারিতেই হবে, তেমনটাই ইঙ্গিত মিলছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। ফলে এবার যদি নির্বাচন যখন ঘোষণা হবে 5 রাজ্যের, তখন একেবারে প্রথম থেকেই বিজ্ঞপ্তি জারি হওয়া থেকেই গোটা প্রক্রিয়াটি কেন্দ্রীয় পর্যবেক্ষকের নজরদারিতে চলবে, তেমনটাই সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। সঙ্গে থাকো মৈত্রী। আগামীকাল বিকেলের মধ্যে নথি হস্তান্তরের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় ইআরও এইআরওদের নথি হস্তান্তরের নির্দেশ। কি বলেছে সুপ্রিম কোর্ট, আরো জানবো মৈত্রীর কাছ থেকে। মৈত্রী, মিনি, গতকালের মামলার পরে আজকে ফের জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের আইনজীবী বিএস নাইডু সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি মেনশন করে এবং সেখানে তাদের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয় যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শুধুমাত্র অ্যালাউ করা বা স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্ট হিসেবে অ্যালাউ করা নিয়ে। সেক্ষেত্রে বিচারপতি জামাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেহেতু জন্মের তারিখ এবং বাবার নাম দুটোই উল্লেখ থাকে, সেই কারণে তারা সুবিধার জন্য এই নথি ব্যবহার করার কথা বলেছিলেন। কিন্তু সেখানে কমিশনের তরফ থেকে আপত্তি জানানো হয় যে আধারের মতোই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য হতে পারে না। সেই পরিপ্রেক্ষিতেই আদালত তার নির্দেশ মডিফাই করেছে এবং একই সঙ্গে এই যে ডকুমেন্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল, গতকাল সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল যে 14ই ফেব্রুয়ারির মধ্যে যারা ডকুমেন্ট জমা দিয়েছে তাদের সমস্ত ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করতে হবে। আর আজ সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়ে দিল যে এই ডকুমেন্ট আগামীকাল বিকেল 5টার মধ্যে, অর্থাৎ ইআরও এবং এইআরওদের কাছে 15ই ফেব্রুয়ারির আগে যে সমস্ত ডকুমেন্ট জমা পড়েছে সেগুলোকে প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দিতে হবে। এবং একই সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়েও কিন্তু তাদের নির্দেশকে মডিফাই করলো সর্বোচ্চ আদালত। তারা জানিয়ে দিল যে মাধ্যমিক পাস সার্টিফিকেটের সঙ্গে জন্ম এবং অভিভাবকত্বের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দেওয়া যেতে পারে। ফলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর স্ট্যান্ড অ্যালোন ডকুমেন্ট হিসাবে গৃহীত হবে না, তার সঙ্গে মাধ্যমিক পাস সার্টিফিকেটের যেটা রয়েছে তার সঙ্গে অ্যাডমিট কার্ড দেওয়া যেতে পারে, সেটাই আজকে ক্লারিফাই করে দিল সর্বোচ্চ আদালত। ধন্যবাদ মৈত্রী।
দিনহাটায় 3 দশক আগে ভাঙে কাঠের সেতু, সেই জায়গায় এবার পাকা সেতু। জেলায় জেলায় পথশ্রী প্রকল্পে শুরু রাস্তার কাজ। 30 বছর আগে ভেঙেছিল কাঠের সেতু। এতদিন অস্থায়ী বাঁশের সাগতে চলছিল যাতায়াত, সেখানে এবার পাকা সেতু। সোমবার হয়েছে উদ্বোধন। কোচবিহারের দিনহাটায় বানিয়াদহ নদীর পাশেই কেদারঘাট, এখানেই তৈরি হয়েছে কংক্রিটের সেতু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে। 60 মিটারের সেতু তৈরিতে খরচ হয়েছে প্রায় 2 কোটি টাকা। এটা অনেক কাজে লাগবে, অনেক উন্নত হয়েছে। এটা দিয়ে অনেক লোক যাতায়াত করতে পারবে। এটা শর্ট রাস্তা হয়েছে এখন। আগে তো কদমতলা দিয়ে ঘুরিয়ে আসা লাগতো, এখন ওইদিকে আসা লাগবে না, এটা শর্ট হয়ে গেল। এখন এটা যাওয়ার সুবিধা বেশি। বেশ কিছুদিন ধরে মানুষ আগে একটা কাঠের ব্রিজ ছিল, সেটা ভেঙে যায়। তারপরে বছরের পর বছর এই বাঁশের উপর দিয়ে মানুষকে যাতায়াত করতে হয়েছে। 2 কোটি 9 লক্ষ টাকা খরচ করে ওই ব্রিজটার কাজ সম্পন্ন করেছি। দুপারের মানুষেরই একটা বিশাল সমস্যার সমাধান হয়ে গেল। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার আমুলিয়াতে তৈরি হচ্ছে 16 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে। নতুন এই রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছে 9 কোটি টাকা। অভিযোগ, এতদিন ছিল মাটির রাস্তা, বর্ষার সময় ধুয়ে যেত, ফলে চরম ভোগান্তিতে পড়তেন স্থানীয়রা। এবার সেখানে নতুন পাকা রাস্তা। রাস্তাঘাটে দরকার ছিল, যেহেতু রাস্তাঘাট অনেক খারাপ ছিল, থেকে আমাদের গ্রামের রাস্তা কাজ শুরু হয়েছে। এর জন্য আমরা অনেকে খুশি, আরও চাই এভাবে হোক। যে 20,000 কিলোমিটার রাস্তা হচ্ছে, তারই সেই রাস্তা WBSRD এর মাধ্যমে এই রাস্তাটা আমুলিয়া গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েতেই 16 কিলোমিটার রাস্তা, যার মোট ব্যয় প্রায় 9 কোটি টাকা। নদিয়ার চাপড়া, এখানে পথশ্রী প্রকল্পে 10 কোটি টাকা খরচে সারাই হচ্ছে 12টি রাস্তা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে 20 কিলোমিটার রাস্তা সারাইয়ের কাজ। চাপড়া ব্লকে আমাদের 13টা পঞ্চায়েতের মধ্যে শুধু চাপড়া 1 বাদ গেছে, তো পেরি আরবান ব্লকই বলা যায়। আমাদের 13টা পঞ্চায়েতের মধ্যে 12টায় রাস্তা উদ্বোধন হবে, 10 কোটি টাকার রাস্তা। কোচবিহারের মাথাভাঙা, এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে তৈরি হয়েছে নতুন রাস্তা ঘোকসাডাঙ্গা রেলগেট থেকে ঘোকসাডাঙ্গা বাজার পর্যন্ত। আগে এই রাস্তার মধ্যে অসংখ্য জল জমে থাকতো, বৃষ্টি হলে, হালকা বৃষ্টি হলে মনে হচ্ছে যেন বন্যা হয়ে গেছে। সেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমাদের যে রাস্তাঘাট করে দিয়েছে, তাতে আমাদের থানা, কলেজ, স্কুল, হাসপাতাল, আমাদের গ্রামবাসী বা ঘোকসাডাঙ্গা শহরের লোক, ঠিক আছে, সবাই উপকৃত বা ওরা সবাই খুশি। ঘোকসাডাঙ্গা রেলগেট থেকে ঘোকসাডাঙ্গা বাজার পর্যন্ত 2.5 কিলোমিটার পেভাস ব্লকের রাস্তা হয়েছে। এছাড়াও আরও অন্যান্য অনেক রাস্তা রয়েছে পেভাস ব্লকের। আমি শুধু এটা যেহেতু সাম্প্রতিক হয়ে গেল, প্রায় 2 কোটি 89 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি হয়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। নিউজ 18 বাংলা। তোলা দিতে না চাওয়ায় ব্যবসায়ীদের মারধর করা হয়েছে পলতা স্টেশন লাগোয়া বাজারে, সেখানে তোলাবাজের দাপট। তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে মাথা ফাটে স্ত্রীর, কি বলছেন আক্রান্ত, শোনাবো আপনাদের। আমার মাথায় মেরেছে, ঘর থেকে টেনে নিয়ে মারছিল, আমি গেছিলাম ঠেকাতে, ঠেকিয়ে 6 ফিট করে দিয়েছি। এবার আবার ডবল করে ঝামেলাটা বড় করে সেই ঝগড়াটা পরে বাঁশ দিয়ে ওকে মারতে গেছিল, সেই বাঁশটা আমি ধরতে গেছি, সেই বাঁশটা দিয়ে আমাকে মেরেছে। ওই তোলে টাকা দেয়নি, তার জন্য কোনো বিচার হয় না আমাদের। স্যার, আমাদের সবসময় আমাদের উপর অত্যাচার হয়, সবসময় আমাদের কাউন্সিলর ওদের কথা শোনে। অরুণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, তোলা দিতে না চাওয়ায় সরাসরি মারধরের অভিযোগ সামনে আসছে, নেতার মদতে তোলাবাজির অভিযোগ সামনে আসছে। কে এই নেতা, কতটা দাপুটে, আইনি পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? দেখো, যিনি এই ঘটনা ঘটাচ্ছেন, যে রেল লাইনের ধারে প্রায় 200 থেকে 250 দোকান আছে এবং পাশাপাশি লোকজন বসবাস করে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু মাসোহারা নেওয়া হয় এমনটাই জানিয়েছেন এলাকাবাসীরা। কিন্তু এক ব্যক্তি সে 2 মাসের টাকা দিতে পারেনি, সেই জন্য তার ঘরে ঢুকে কিন্তু বেধড়ক মারধর করে, স্বামীকে না পেয়ে তার স্ত্রীকে মারধর করে। শুধু তাই নয়, এলাকায় আরো কয়েকজনকে মারধর করে। এখানে হাফি নামে এক সমাজ বিরোধী বসবাস করে, তার
সেখানকে যিনি কাউন্সিলর রয়েছেন তার প্রসূন সরকার তার অনুপস্থিত থেকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ গেছে, কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই তোলাবাজি কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরে এই রেল লাইনের ধারে যারা বসবাস করে, বাড়ি এবং দোকান যাই থাকুক না কেন, প্রতি মাসে তাদের টাকা দিতে হবে এমনটাই কিন্তু, এমনকি তারা টাকা দিয়েও আসছিল, 1 মাসের টাকা দিতে পারেনি। কেন দিতে পারেনি সেই কারণে কিন্তু এই মারধর শুরু হয়। এখন ঘটনাস্থলে পুলিশ এবং তারপরে পলতা থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীরা। হাতির যত গোষ্ঠী আছে ওখানে সব হাতি গ্যারেজ থেকে লোক নিয়ে এসছে, আমরা সবাইকে থেকে দিয়েছি। হাতি ঘরে গিয়ে এই বউটাকে টেনে নিয়ে এসে মারছে, আর হাতি বলছে সবাইকে মেরে ফেলবো, আয় কেন আসবি, উল্টো পাল্টা বাজে ভাবে ভাষা দিচ্ছে। আর ওরা সব কটা বাংলাদেশের লোক, আর আমাদের উপর রোজগার অত্যাচার করে। কাউন্সিলর প্রসূন সরকার উনি কোনো দেয়, উনি ওনার ওই আমাদের পাড়ায় ছেলেদের টাকায় চলে। আমার এর একটা বিচার চাই। আর ও দিনের পর দিন এত অত্যাচার তো না, ওরা সাতটা বসাবে, ওরা জুয়া বসাবে, ওরা বাইরের ছেলে এনে পাড়ায় অত্যাচার করবে, আবার আমাদের দই দেবে। অভিযুক্ত নেতার কোনো প্রতিক্রিয়া মেলেনি, ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ক্রিমিনাল ছিল যে তোলাবাজি করত, হান্নান গাজী, তৃণমূলের সহযোগিতাতে পুলিশের সহযোগিতা। এবার তৃণমূলের কিছু ক্রিমিনালদেরকে কাউন্সিলর বানিয়েছে, এক কাউন্সিলর আছে, সে কাউন্সিলরের একসঙ্গে মিলে এরা করে। জেলে একটা ক্রিমিনাল আছে যে মনীষকে খুন করিয়েছিল, সেই ক্রিমিনাল নাম করে এটা টাকা তোলে, এইসব তোলাবাজি করে ওখানে একটা র্যাকেট তৈরি করেছে। সুবোধের নাম করে তো টাকা তুলে, এই নিয়ে তো 2-1 কমপ্লেনও হয়েছিল। তৃণমূলও কিছু করার নেই, তৃণমূল কাছে লোক কোথায়। পুলিশ প্রশাসনকে যা যা পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ তাদেরকে আমরা নিতে বলে দিয়েছি, এবং প্রশাসনও যে পদক্ষেপটা নেওয়া উচিত একদম নিরপেক্ষভাবে সেই পদক্ষেপ নিয়েছে। হাফিজ গাজী বা কেউ যদি তোলা তলে, যারা তৃণমূল করি আমরা নিশ্চয়ই সেটাকে সমর্থন করি না। কোনো গুন্ডামি এই ধরনের কোনো কিছু নেই। কেন তো সাধারণ মানুষ অনেক আগেই প্রশাসনের বিরুদ্ধে সক্রিয় হতো। কতজন অ্যারেস্ট হয়েছে বলতে পারবো না, কিন্তু অ্যারেস্ট হয়েছে। অর্জুন সিং প্রমাণ করতে পারবেন যে ওখানে কাউন্সিলরের মদতে তোলাবাজিটা হচ্ছে? আর তোলাবাজির ব্যাপারগুলো অর্জুন সিংই বেশি খবর রাখে। মেঘভাঙা বৃষ্টিতে সিকিমের লোনাক লেকে বান, তারপর ভয়াবহ পরিস্থিতি তিস্তায়। 2023-এর মতো কি ফের বিপদে পড়তে পারে উত্তরবঙ্গ? পরিবেশ মন্ত্রকের সমীক্ষা তুলে ধরে আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের। তারা জোর দিচ্ছেন এবার তিস্তা ড্রেজিংয়ে। অক্টোবর অতিবৃষ্টিতে সিকিমের লোনাক লেকের জল উপচে পড়ে বিপর্যয়। ভয়ঙ্কর চেহারা নেয় তিস্তা, তছনছ হয়ে যায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এরকম বিপদ কি আবারও হতে পারে? পরিবেশ মন্ত্রকের সমীক্ষায় তেমনই আশঙ্কা। তাদের রিপোর্ট বলছে জলবায়ু বদলের প্রভাব পড়েছে সিকিমে, অতিবৃষ্টিতে চিন্তা বাড়ছে। কারণ এখানে হিমবাহ গলা জলে তৈরি বেশ কিছু লেক রয়েছে। এর মধ্যে অতিবৃষ্টির জেরে বিপজ্জনক অবস্থায় 17টি লেক। এই লেকগুলির জল ক্রমেই বাড়ছে। এই জল উপচে পড়লে ফুলে ফেপে উঠবে তিস্তা, তখন আবার উত্তরবঙ্গে বিপদ। অল্প সময় অতিবৃষ্টি হবে, সে ওই জলটা ওই লেকগুলোকে ভাঙতে পারে। যেমন 68 সালে হয়েছিল, যেমন 2023 সালে হয়েছিল। ফলে সেটা একটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে। 17টা লেক ওরকম রয়েছে, এইগুলো খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত। কাজটা অত্যন্ত কঠিন। এমন জায়গায় লেকগুলো হয়ে রয়েছে যেখানে সাধারণ মানুষের যাওয়ার অসম্ভব। ওই ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করা এবং তাকে কাজ করানো একটা খুব কঠিন চ্যালেঞ্জ। লোনাক হ্রদ যেভাবে ভেঙে গেছিল, সেই রকম ভাবে ওই হ্রদগুলো যদি ভাঙতে আরম্ভ করে, আমার কাজ হচ্ছে কি করে আমি লেকটাকে একটু খালি করে রাখতে পারি। যখন গ্লেশিয়ালটা মেল্ট করে এপ্রিল মে মাসে জলটা, এবার তার সাথে বৃষ্টির জল এসলো জুন মাসে, তারপরে আবার যখন অক্টোবর হলো আবার জমে গেল, তারপরে আবার বাড়তে আরম্ভ করলো। দুর্বল একটা প্রাচীর, জলের প্রেশারটা তো রোজ বাড়ছে। এটা ভাঙলে পরেরটার উপর প্রভাব পড়ে, তারপরেরটার উপর প্রভাব পড়বে, এইভাবে যায়। তিস্তার মনে এখনো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষত। উত্তরবঙ্গের বৃহত্তম নদীর বুকে পলির আস্তরণ। একাধিক জায়গায় বদলেছে গতি, নাব্যতা হারিয়েছে তিস্তা। তিস্তার উৎপত্তি সিকিমে, তারপর শিলিগুড়ি ছুঁয়ে জলপাইগুড়ি হয়ে কোচবিহার।
এই নদীর সব থেকে বড় অংশ জলপাইগুড়িতে, 5টি ব্লক জুড়ে। তাই তিস্তা ভাসলে সবচেয়ে বেশি বিপদ জলপাইগুড়িতে। আমরা অনুরোধ করব সেচ দপ্তরের কাছে যে তিস্তা নদীকেও খনন করা দরকার, কারণ সিকিমের যে জলাধারগুলো রয়েছে যদি সেরকম ভূমিকম্প হয় তাহলে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা ধ্বংস হয়ে যাবে। উত্তরবঙ্গের আরেক নদী করলা, অনেকে বলেন জলপাইগুড়ির টেমস। একদিকে সংস্কারের অভাব, আরেকদিকে শহরের আবর্জনা নদীতে। করলার নাভিশ্বাস ওঠে। এবার তার নাব্যতা বাড়ানোর কাজ শুরু করেছে সেচ দপ্তর। করলার 15 কিলোমিটার জুড়ে ড্রেজিং হবে, নদী থেকে তোলা হবে পলি বালি। 8ই ফেব্রুয়ারি করলায় বিষক্রিয়ায় প্রচুর মাছ মারা যায়। এই অবস্থায় করলাকে আগের অবস্থায় ফেরানোই টার্গেট। বর্ষার আগে কাজ শুরুর পরিকল্পনা। এটা খুব ভালো পদক্ষেপ, কারণ করলার নদী দিন দিন পলি পড়ে মজে যাচ্ছে, প্লাস নোংরা টোংরা জমে এটা শহরের মাঝখান দিয়ে গেছে। অতএব এই নদীটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন। আমরা চেষ্টা করবো এই বর্ষার আগেই কাজটাকে শুরু করে এবং অনেকটা করে ফেলার, তাহলে একটু উপকার হবে। এটা সম্প্রতি RFP অর্থাৎ রিকোয়েস্ট ফর প্রপোজাল ইনভাইট হয়েছে এবং সেটা কলকাতা থেকে হয়, আমাদের সেন্ট্রাল টেন্ডার ইউনিট আছে সেখান থেকে হয়েছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবছরের প্রথম বৃষ্টি, বসন্তের বাংলা ভিজল বৃষ্টিতে। তবে উত্তরবঙ্গের চা বাগান এলাকায় বৃষ্টি নেই, আর এতেই চা চাষে ক্ষতির আশঙ্কা। ক্যালেন্ডারে বসন্ত, বসন্তের বঙ্গ বৃষ্টি ভেজা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই সেই মতো। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে মঙ্গলবার কলকাতায় বৃষ্টি। শুধু কলকাতা নয়, বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার দক্ষিণবঙ্গে হাওয়া বদল, কয়েক জায়গায় আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদ পতনেও তেমন পরিবর্তন হবে না। এখন তাপমাত্রা 25 থেকে 28 তারিখ পর্যন্ত খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। মার্চের 1 তারিখ থেকে আবার তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রায় ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত পরের 3 দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি আর দার্জিলিংয়ে শিলাবৃষ্টি। তবে ডুয়ার্সের চা বলয়ে ছিটে ফোটাও বৃষ্টির দেখা নেই। এতে চা চাষে ক্ষতির আশঙ্কা। বৃষ্টি না হলে চায়ের উৎপাদন কমবে, চা জমিতে পোকামাকড়ের উপদ্রব বাড়বে। কৃত্রিম উপায়ে জল দেওয়া হচ্ছে চা গাছে, এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে। এদিন সান্দাকফু ঢাকলো বরফের চাদরে। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রামের লোকালয়ে হাতির তাণ্ডব, জঙ্গল ছেড়ে গ্রামে 20টি হাতি। লালগড়ের কাটাপাহাড়িতে হাতির পাল, খাবারের খোঁজে চাষের জমি তছনছ। হাতির দলকে জঙ্গলে ফেরায় বন দফতর। নিচেটাই মারা, একটু লাইটটা নিচেটা করো না, তুমি করে কেটে দিছি ওইদিকে চলে। শোটা মোবাইল ছিল, দিয়ে ছুটে আস। শোটা কি দাও